ঠিক আছে, চলো অনেক গল্প হয়েছে। দেখো জিআই ইঞ্জিনিয়ারিং করতে গেলে কি আমাদের করতে হবে? যারা রেলের ফর্ম ফিল আপ করেছো, ঠিক আছে, যারা হচ্ছে রেলের ফর্ম ফিল আপ করেছো, আরআরবি হয় আর আরআরসি। হ্যাঁ, আরআরবি মানে কি বলতো দেখি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। আর আরআরসি মানে কি জানো? রেলওয়ে রিক্রুটমেন্ট সেল। মানে এখন হচ্ছে আরআরসি টা উঠে যাবে, বুঝলে? আরআরসি কি কি কন্টাক্ট করে আগে গ্রুপ জি বলে যে বইটা হতো আগে, এখনো হয়, এখন তোমরা ফর্মুলা বলেছো, এটা হচ্ছে আরআরসি কন্টাক্ট। মানে আরআরসি যত কন্টাক্ট করতে না, কন্টাক্ট তো পরীক্ষা টিসিএস হবে, টিসিএস হবে তো তার তোমার বিদ্যুৎ কোন জায়গায় তো শিক্ষাটা পরীক্ষা দিতে গেছে, জিডি পরীক্ষা দিতে যায় না, একবার তো যাবে তো পরীক্ষা দিতে, কেমন ধরনের? আচ্ছা, পরে পরীক্ষা পরীক্ষা হবে। যাই হোক, তো এরা নিয়োগ করে আরআরসি হচ্ছে গ্রুপ ডি নিয়োগ করে, আর হচ্ছে যত সব গ্রুপ সি বি, সি শুধুমাত্র সি, আর এই হচ্ছে পোস্ট হচ্ছে যেটা এই পোস্ট ডাইরেক্ট ইউপিএসসি থেকে নিয়োগ হয়, ঠিক আছে, আইএফএস থেকে নিয়োগ হয়। তো যাই হোক, আরআরসি নিয়োগ করে, এখন হচ্ছে আরআরসি টা নিয়োগ হবে নাকি নিয়োগ বন্ধ করে দিয়েছে, যা হবে সব আরআরসি বন্ধ হবে। এখন লেভেল করে দিয়েছে যে গ্রুপ ডি বা সি এর উপরে লেভেল হবে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5, লেভেল 6। হ্যাঁ, লেভেল 1 টা হচ্ছে লেভেল 1 8,000 টাকা বেশি পে, এটা হচ্ছে গ্রুপ ডি এর মধ্যে আছে। আর লেভেল 2 থেকে শুরু করে লেভেল 2 থেকে শুরু করে লেভেল 3, লেভেল 4, লেভেল 5 আর লেভেল 6, ঠিক আছে, এগুলো হচ্ছে গ্রুপ সি এর মধ্যে আছে। আর বাকি রেলের এ পোস্ট আর বি পোস্ট এরা হচ্ছে লেভেল 2 বেসিস থেকে নিয়োগ হয়। লেভেল 2, লেভেল 3, লেভেল 4, 5, 6 এগুলো তোমরা সব জানতে পারবে, স্টেশন মাস্টার হয়, তারপর টিকিট কাটে, তারপরে বিভিন্ন ধরনের যারা হচ্ছে চেকার হয়, টিটি হয়, আর বিভিন্ন ধরনের পোস্ট থাকে। তাহলে তো অবশ্যই শুধু তো আমরা বাইরে এই কোটা পোস্ট দেখেছি, এলপি যারা হয়, এলপি যারা রেল চালায়, যারা গার্ড হয়, তারা হচ্ছে সব লেভেল 2, গার্ড এলপি যারা রেল চালায় তারা লেভেল 2, আর যারা গার্ড হয় লেভেল 5, লেভেল 6 স্টেশন মাস্টার, যারা সিসিটিসি কমার্শিয়াল এবং টিকিট কালার সিনিয়র তারা লেভেল 5, আর এলপি যারা টিকিট কাটা তারা লেভেল 3, ঠিক আছে। লেভেল 2 হচ্ছে এলপি পোস্ট, টেকনিশিয়ান পোস্ট, টেকনিশিয়ান 2, 3, 1 সব আছে, ঠিক আছে। যাই হোক, কত ভেবে লাভ নেই। তো প্রথমে রিজনিং করতে হবে আমাদের, এগুলো কিন্তু রেলের কথা মনে না তো একটু যেটা আমি বলতে চাইছি যে রিজনিং করতে গেলে প্রথমে কি কি করতে হবে না, দেখো সেন্ট্রালের সব পরীক্ষা, আমাদের রাজ্যের পরীক্ষা বাদে সেন্ট্রালে দেখা, এখন সবাই সেন্ট্রালের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে। সেন্ট্রালের পরীক্ষা মানে কি, সেন্ট্রালে তো বিভিন্ন ধরনের পরীক্ষা হয়, যেমন কি এসএসসি হয়, রেল হয়, আরআরবি হয়, তারপর বিভিন্ন ধরনের এসএসসির মধ্যে অনেক ধরনের পোস্ট আছে, এমটিএস আছে, সিএইচএসএল আছে, জিডি আছে, সিডিএল আছে, তারপর হচ্ছে ফেজ 11 আছে, ফেজ 12 আছে, তারপর আরো অনেক পোস্ট আছে এসএসসি মধ্যে, স্টেনো আছে, হ্যাঁ, তারপর বিভিন্ন ধরনের পোস্ট আছে। আর আরআরবি হচ্ছে তোমার রেলের যে বিভিন্ন রেলের যে পোস্ট, তোমরা ম্যাক্সিমাম কি হয়, এটা প্রত্যেক বছর নিয়োগ হয়, এটা কি এমটিএস থেকে শুরু করে সিএইচএস, জিডি, সিএইচ, সিডিএল। এমটিএস মানে মাল্টি টাস্ক স্টাফ, সিএইচএস মানে এইচএস ক্যাটাগরির যে চাকরিগুলো হয়, সিডিএল মানে কম্বাইন্ড ন্যাশনাল লেভেলে ইনকাম ট্যাক্স অফিসার, অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, এইগুলো। জিডি মানে কি, জিডি মানে কি জেনারেল ডিউটি, তাই তো। এগুলো হচ্ছে সিএএফএ, তোমার হাই পয়েন্ট হয়ে যাবে, আবার তো পরীক্ষা দিতে পারো। সিএলপিএফ মানে কি সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, এই বিভিন্ন ধরনের হবে, যেমন কি বিএসএফ, সিআইএসএফ, এসএসবি, সিআরপিএফ, আইটিবিপি, আসাম রাইফেল, তারা এনআইএ, বিভিন্ন ধরনের নিয়োগ। এগুলো হচ্ছে জিডির মধ্যে, লেভেল 3, এটা বিরাট স্যালারি। তো প্রত্যেক বছর এগুলো কিন্তু নিয়োগ, আমি কেন এগুলো বলছি, কারণ সবসময় তোমরা রেলের পরীক্ষা, সেন্ট্রালের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা হবে। সেন্ট্রালের পরীক্ষা এমন কিছু না, এখন 14টা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হচ্ছে, তার মধ্যে আমাদের বেঙ্গলি আছে। তুমি যখন ফর্ম ফিল আপ করতে গেলে তোমার যে এক্সাম ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে, তুমি বেঙ্গলি কি মারবে, যখন ফর্ম ফিল আপ প্রথম জিজ্ঞেস করে তুমি কোন ভাষায় পরীক্ষা দেবে, আমি বেঙ্গলি।
ঠিক আছে, ইংলিশ তো কমন, ইংলিশটা হচ্ছে কমন, তার সঙ্গে 14টা ল্যাঙ্গুয়েজের পরীক্ষা আছে, 14টা ল্যাঙ্গুয়েজ, তার মধ্যে আমাদের বাংলা আছে, হিন্দি আছে, ইংলিশটা কমন। তুমি যদি বাংলা পরীক্ষা দাও, বাংলা প্লাস ইংলিশ যদি হিন্দি চুজ করো, হিন্দি প্লাস ইংলিশ আসবে, কেউ হয়তো হচ্ছে তামিল চুজ করো, তামিল প্লাস ইংলিশ আসবে, ইংলিশটা হচ্ছে কমন। তার সঙ্গে আমাদের বাংলায় করে দিচ্ছে, মানে আরো সুবিধা করে দিচ্ছে। রেলের বাংলা আছে, এমটিএস, সিএস, জিডি, সিএল, ফেসবুক, আমরা সব বাংলায় করে দিয়েছি, বাংলায় 14টা ল্যাঙ্গুয়েজে আছে। তাহলে আমাদের পরীক্ষা দেওয়া ভয় নেই, যে বাংলা পরীক্ষা হচ্ছে না হয় কিন্তু ভাষা সম্পর্কে কোনো ভয় নেই, তাহলে অবশ্যই আরামসে তোমরা এই পরীক্ষাগুলো প্রত্যেক বছরই রিক্রুটমেন্ট বিআরএর ভ্যাকেন্সি নিয়ে রিক্রুটমেন্ট। তো দাদা আমরা এই পরীক্ষাটা দেবে, আমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ পেপারটা হচ্ছে, তাহলে আমরা অবশ্যই দিতে পারি, তাই না? তো সেই জন্য করে এই সব পরীক্ষা দেওয়ার ব্যবস্থা হবে। আর এই সব যখন পরীক্ষা দিতে যাবে না, তখন তুমি দেখবে ম্যাথ, রিজনিং, মানে রিজনিং এন্ড জিআই, আর হচ্ছে তোমার ইংলিশ, আর তোমার হচ্ছে জিকে বা জিএস বলা হয়, জ্ঞান অ্যাওয়ারনেস, জি বলা হয় জ্ঞান স্টাডিজ। তো ম্যাথে কি হয়, সবসময় যে কোনো পরীক্ষা দাও মিনিমাম ম্যাথে 25 থাকবে, ইংলিশে 25 থাকবে, রিজনিং এ 25 থাকবে, বাকি চলে যাবে জিকে 25 থাকবে। তার মানে কি ম্যাথে, রিজনিং আর ইংলিশে, জিকে মানে কি, এর মধ্যে সব রকম আছে, হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, পল সায়েন্স আছে, বিভিন্ন সায়েন্স আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আছে, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এনভায়রনমেন্ট আছে, তারপর বিভিন্ন ট্র্যাডিশনাল জিকে আছে, স্ট্যাটিক জিকে আছে, বিভিন্ন ধরনের জিকে আছে। জিকে দিয়ে দেওয়া হয় 25 নাম্বার। তাহলে দেখো ম্যাথ যেমন গুরুত্বপূর্ণ, এদিকে আমি এটা বোঝানোর মানেটা হচ্ছে রিজনিং প্লাস জিআই তেমন সেম গুরুত্বপূর্ণ। কারণ ভাবা আমি রিজনিং পারি, আমি পারিস তো, কিন্তু এগুলো পরীক্ষা নাম্বার তো এক এই ইংলিশ ভাবাবে কিছু নেই, তাই তো? ভাবাবে কিছু আছে নাকি? এই 15 মিনিটে তুমি 25টা কোশ্চেন মারতে পারো। জিকেটা কি 10 মিনিটে তোমার 25টা কোশ্চেন হয়ে যাবে। শুধুমাত্র টাইম কাটবে কি ম্যাথ আর রিজনিংটা টাইম কাটবে, তাই তো? তাহলে আমাকে সেরকম ভাবে প্র্যাকটিস করতে হবে যে আমি দেখা মাত্র ম্যাথ দেখা মাত্র হলো না হলো না, তোমার রিজনিং দেখা মাত্র হলো না হলো না, তাই তো? তাহলে আমাকে এমন ভাবে প্র্যাকটিস করতে হবে যেন প্রত্যেকটা সাবজেক্টের সমান গুরুত্ব দেওয়া হয়। যেমন আমি ম্যাথ দিচ্ছি, তেমনি আমি রিজনিং দেব, তেমনি আমাকে ইংলিশ গুরুত্ব দিতে হবে। তাহলে আমার কি হবে, স্টোরিটা খুব ভালো হবে। বুঝা গেছে? তো আমি ম্যাথ, রিজনিং তো অবশ্যই তো বলবো স্যার আছে, ম্যাথ আর ইংলিশ আছে। তো আমি এবার তোমাদের 30 ক্লাস এই পড়াবো। করোনা অ্যাডভান্সটাতে যে দাম জানো, হ্যাঁ কি দুটো দিয়ে ঠিক আছে, ভালো। তো আমি এবার কি করব দেখো, রিজনিং করতে গেলে প্রথমে কি করতে হবে, প্রথমে কি করতে হবে আমরা দেখি, ভালো করে এই দাঁড়া, এই দাঁড়া, রিজনিং করতে গেলে তোমাকে প্রথমে কি করতে হবে, একটা বই কিনতে হবে, তাই তো? বই ছাড়া কিন্তু পৃথিবীতে একটি বই কিনে দিতে হবে। ঠিক আছে, কবে কিনিস আমি দেখব, সেদিনে ছুটি দেবো, ভালোবাসা সেদিনে ডাইরেক্ট কালি করে ছুটি দেবো, এই দিনে ছুটি তো বই কিনে দিতে। যাই হোক বইটা কিনতে হবে কিন্তু অবশ্যই, যে পুরনো হোক নতুন হোক, মোটামুটি একটা থাকা দরকার, ঠিক আছে? বই কারণ তুমি কি পড়ছো যদি আজকে তোমাকে যদি আমি পড়াই, আজকে তোমাকে যদি আমি মিসিং নাম্বার পড়াই, কাল যদি নাম্বার সিস্টেম পড়াই, তারপর পরশু হচ্ছে তোমাকে স্টেটমেন্ট কনসেপ্ট পড়াই, স্টেটমেন্ট অ্যানালাইসিস পড়াই, তারপরে বিভিন্ন তোমার হচ্ছে পড়াই, ডাইস পড়াই, এগুলো তো তুমি কি পড়ছো না পড়ছো বুঝতে পারবে। তো সেগুলো একটা বই কেনা অবশ্যই দরকার। আমি জানি না সম্ভব হবে কিনতে পারবো এখানে, ঠিক আছে? সম্ভব বেশি টাকা নেবে না, 250 টাকা নেবে, এটা করার চেষ্টা করবে, ইংরেজি ভার্সন বা বাংলা ভার্সন বই এটা কেনার চেষ্টা করবে। তাহলে আমাকে কি করতে হবে, পুরো একটা বই কিনতে হবে। 2 নম্বর কি করতে হবে, যারা রিজনিং সম্বন্ধে বা জিআই জেনারেল সম্বন্ধে কোনো রকম আইডিয়া নেই, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, ভালো করে শুনবি, লেখাটা তোর, আমি কি বলছি না বলছি সেটা বড় গুরুত্বপূর্ণ নয়, তোর যেটা মনে হবে যে লিখতে দিবি, কারণ বললাম যে এটা কেটে দেবো, আজকাল তো বাচ্চা নেই যে মন দিয়ে করছিস না, যে বাবা এটা দিয়ে ওখানে ওখানে অজগর নিয়ে লিখে আগামী আম সব লিখে আ, এখন তো যেটা মনে হবে যে আমার এটা লেখা দরকার, এটা আমার শেখা দরকার, এটা আমি জানি না, ঠিক আছে? তো
তো প্রথমে কি করতে হবে, প্রথমে আমি বারবার বলছি, প্রথমে নাম্বার স্কয়ার নাম্বার করতে হবে, স্কয়ার নাম স্কয়ার স্কয়ার কত করে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যা রেসিপি স্কয়ার জানতে হবে। এটা কিন্তু সমস্ত জানা দরকার। এই 29 এর স্কয়ার কত? হ্যাঁ 29 স্কয়ার কত? সায়ন তো খাতায় খাতায় করতে তো তোমাকে বলবো হবে না, দেখো ওগুলো তো 5টা রিজনিং করে আছে, ওদিকে দেখো ওদিকে টাইম রেট 0.05 সেকেন্ড, एग्जाम क्लोज नाउ বলে ওকে ক্লিক হিয়ার বলে সম্পূর্ণ হয়ে গেল। কেন বলছি এগুলো হাসির কিছু নেই, হ্যাঁ আসলে অ্যাকচুয়ালি হলো কি 841 যাই হোক আমি জানি না। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি কেন বলছি 100 হ্যাঁ 1 থেকে 30 পর্যন্ত নাম্বার কিন্তু আমি স্কয়ার চাই, আমি বলছি আমি কোনো ঝগড়া করে দেব 19 স্কয়ার কত ও আমাকে বলতে হবে, ঠিক আছে? ওই হাত মেরে তুমি ইংরেজি স্কয়ার 361 ও সব আমি চাই না, ঠিক আছে? 22 স্কয়ার কত বলতে হবে, 23 স্কয়ার কত বলতে হবে, আমি করে দিচ্ছি যে মানটা পুরো ফোনের আগে থাকে, ঠিক আছে? এটা কিন্তু প্রথম ফার্স্ট রিজনিং করার পাইলে প্রথম প্রথম ভাব হচ্ছে এটা, ঠিক আছে? তারপর হচ্ছে কিউ 1 থেকে 10 পর্যন্ত মুখস্থ রাখতে হবে। সাথে কি বলতো অনন্য এক বছর পড়া হয়ে গেল, সাথে কি 8 শুধু তো ওগুলো হয়ে যাবে 512, ঠিক আছে? স্কয়ার ভালো করে আমি বলছি কিন্তু মুখস্থ রাখতে হবে না, না মুখস্থ রাখলে রিজনিং দেখবে তোমার পাশে ছেলেটা ভালো লাগবে, কি করে বাকি আর তাদের মধ্যে কিছু না, মুখস্থ রেখেছে কোনের বাইরে রেখেছে, চর্চা করতে হবে। আমি কিন্তু সব ভুলে গেছি, আমার চর্চা থাকলে তো আমি পারবো, সবাই সব কিছু জানো। তারপরে কি করতে হবে, লেটারিং অফ মানে কি এ বি সি ডি থেকে শুরু করে এখন জেড পর্যন্ত আমাকে দিতে হবে নাম্বারটা শিখতে হবে। যাই হোক কি করতে হবে, আমাদের ইংরেজিতে কটা ওয়ার্ড আছে তো যে আছে যেটা আছে তো 24টা, এ যেমন এক ফরওয়ার্ড হিসেবে ফরওয়ার্ড আমাকে লিখতে হবে E1 B4 R18 T হচ্ছে 20 X হচ্ছে 25 24 তাই তো 24 Z হচ্ছে 26, যেমন এইগুলো মুখস্থ করতে হবে। তোমাকে যদি বলা হবে P কত তখন তোমাকে বলতে হবে 16, ঠিক আছে? তোমার যদি S কত তখন তোমাকে বলতে হবে 19, মুখস্থ করতে হবে ফরওয়ার্ড, তখন ব্যাকওয়ার্ড আমাদের মুখস্থ করতে হবে। ব্যাকওয়ার্ড মানে কি Z1 তারপরে Y2 X3 এইভাবে শুরু করে এটা হচ্ছে 26 হবে। ফরওয়ার্ড যেমন মুখস্থ করছি তেমন আমাকে ব্যাকওয়ার্ড মুখস্থ করতে হবে, মনে থাকবে না থাকবে না। তবে তাহলে আমি কি বললাম, স্কয়ার 1 থেকে 30, কিউব 1 থেকে 10, লেটারিং সিস্টেম হবে ফরওয়ার্ড 1 থেকে এ থেকে শুরু করে যে পর্যন্ত যখন ফরওয়ার্ড আসতে হবে তখন আমাকে রিভার্স আসতে হবে। বোঝা গেল না গেল না, ঠিক আছে? এই জন্য কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে না, তুমি আগে জুতো কিনে দিও, আগে হাঁটতে শেখো। অনেকে ফুটবল খেলে, তুমি যেমন স্পাইক করে ফুটবল খেলে, বুক করে ফুটবল খেলে, ফুটবল খেলার বুকটাকে বলা হচ্ছে স্পাইক, মোবাইলটাকে বলা হচ্ছে বুক। এমনি তো আমরা মোবাইলটাকে কি করে সব বলি, কিন্তু ওটাকে বলছি আচ্ছা এগুলো সব জানতে হবে কি পৃথিবীতে, ঠিক আছে? চাকরি করতে গেছে মানে তোমার কি তুমি কেমন বাজিয়ে নিয়ে তোমাকে চাকরি দেবে, আর চাকরি পেলে জীবনটা অন্যরকম হয়ে যাবে। তখন তুমি যে তুমি সারা জীবন ছুটি করে গেলাম ডাকাতি করে গেলাম, তুমি যখন চাকরি করবে ভালো বিশাল ভালো এর থেকে আর ভালো একটা হয় না। তো চাকরি হচ্ছে এমন একটা জিনিস সমাজে কিন্তু খারাপকে ভালো করে দেয়, ঠিক আছে? আর নিচুটাকে উঁচু করে দেয়।
তো সেইভাবে কিন্তু পড়াশোনা করতে হবে। যে আমি গেলাম ফ্রি ফায়ার নিয়ে বসে গেলাম, মোবাইলটাকে এসএস এর কাছে টিং করে যে আর কখন এসএস এর কাছে কান ফাঁকা করে সব একটু ছাড়তে হবে, সব করতে হবে, জীবনে খেলতে হবে, গান গাইতে হবে, আনন্দ করতে হবে, কিন্তু পড়ার টাইমটা যেন তোমার কাছে তোমার থাকে। কারণ যে তোমরা পড়তে এসছো মানে পড়ার মধ্যে পড়েই পড়ো, যদি না ভালো লাগে তাহলে বেকার এসে না। ঠিক আছে, তাহলে আমি ফরওয়ার্ড করলাম, ব্যাকওয়ার্ড করলাম, ঠিক আছে। এবার আমি কি করবো, এটা বলতো সুমিত বল, ইংরেজি লেটারে কটা ভাওয়েল আছে? কি লিখে এই আই, তাহলে কি হচ্ছে ভাওয়েল কি হচ্ছে পাঁচটা, এ ই আই ও ইউ, তাই তো। এর কিন্তু অবশ্যই এইটাকে মুখস্থ রাখতে মানে সবসময় খাড়া রাখতে হবে কি এক, মানে এটা হচ্ছে পাঁচের কি হচ্ছে পাঁচের গুণিত এক, পাঁচ তাই তো, 5 10 15 আর এদিকে কি গো 21, তাই তো। এইটা একটু মুখস্থ রাখতে হবে। কেন বলছি, যখন আমি নাম্বার ডেটা কি পড়াবো বা আমি যখন বেসিক নাম্বারটা পাবো, যখন আমি পড়াবো সিকোয়েন্স পড়াবো, তখন কিন্তু এগুলো বিরাট ভাইরাল হবে না। ঠিক আছে, একমাত্র চেনার উপায় কিন্তু ভালো দেখে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। কেন বলছি তার আগে একবার সব বলে দিই, যখন তোমাকে একটা উৎপত্তি দিতে দেবে x, হ্যাঁ আর হচ্ছে i হচ্ছে 9, k হচ্ছে 10, j 10, ও 15, i 9, মানে ইজোটি বলা হয়, ইজোটি বলা হয়। ঠিক আছে, মানে 5 এর গুণিত 5 10 15 20 আর 25, i হচ্ছে 9। ঠিক আছে, তাহলে দেখবে তুমি যখন দেখবে এক কয় এ ই, তারপরে দেখবে তোমার হচ্ছে কি দিয়ে, আবার একটা দেখে দেবে ওয়াই ই আই কিউ এস, ওয়াই দিয়ে, তারপর একটা দেখবে, তারপরে দেখবে যে হচ্ছে কি নেক্সট থাকবে, তারপর কিছু একটা দিয়ে দিও। তখন তোমাকে যখন এরকম দেখতে হবে, তখন তোমাকে এই সাথে কোনো সিকোয়েন্স মিলছে না, তখন তোমাকে এই ভাওয়াল দেখতে হবে যে এ ই, তারপরে ই আই, তারপরে আই, তাহলে নিশ্চয়টা কি হবে ও, পরেরটা ইউ হবে, যেখানে একটা ভাওয়াল থাকবে। এইভাবে কিন্তু সিকোয়েন্স দেখতে হবে। এগুলো কি, এগুলো হচ্ছে যখন হার্ড লেভেলে যখন অঙ্ক করব তখন কিন্তু এইসব দেখতে হবে। মানে আমি একটা জাস্ট উদাহরণ দিলাম, एग्जांपल দিলাম আর কি, মানে এগুলো সবসময় ধ্যান দিয়ে মনে রাখতে হবে যে এগুলো আমরা ভাওয়াল দিয়েই করছি। কনসেশন তো অবশ্যই বুঝতে পারবে, একটু 25টা 5টা বাদ দিয়ে 21টা আছে মানে কনসেশন দিয়ে অঙ্ক হবে। ঠিক আছে, একটু মনে থাকবে খেয়াল করবে। তাহলে আমাকে তাহলে মোটামুটি এদিকে হয়ে গেল, তাই তো। তো এবার আমি প্রথমে তোমাদেরকে বলি, ঠিক আছে, যে এগুলো তো অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে। এবার রিজনিং সম্পর্কে একটুখানি তোমার বলে দিই, যে যখন আমরা রিজনিং করতে যাব না, দেখবো অনেকগুলো ইজিতে হয়ে যাবে, অনেক হার্ড হয়ে যাবে। সবসময় রিজনিং করতে গেলে কোনোদিন গভীরভাবে ভাববে না, হালকা করে সঙ্গে উপর দিয়ে ভাববে। আর রিজনিং সবসময় হালকা উপর দিয়ে ভাববে। যখন তুমি গভীরভাবে ভেবে যাবে তখন দেখবে মিলছে না। আমি তোমাদের একটা কোশ্চেন বানাচ্ছি, দেখো তোমরা সব বুঝে যাবে তো সিস্টেম হবে না। ঠিক আছে, একটা দিচ্ছি দেখো। প্রথমে একটা সিরিজ দিয়ে অঙ্ক করো দেখি। তোমরা শিক্ষা ভবনে কিছু ফাউন্ডেশন বা কিছু ব্যাচ শিক্ষা ভবন, এটা দিলাম দেখো তো। যেটা নেই
আর প্রথমে বলি যখন আমি আগে অঙ্কন দেখো তারপরে আমি বলছি। মোবাইল আছে তো? আচ্ছা দেখো ভালো করে দেখো প্রথমে একটু সিরিজ সম্পর্কে আমি কিন্তু আজকে একবারে কোন চ্যাপ্টার নামে একটা পড়াচ্ছি মানে এটা গাইডের একটা সারাংশের একটা আইডিয়া দিচ্ছি আর আমি চ্যাপ্টার পড়াচ্ছি না পরের দিন চ্যাপ্টার ওয়াইজ পড়াবো ঠিক আছে এটা সিরিজের অঙ্ক দেখো ভালো করে দেখো 3 নম্বর দাগের অঙ্কটা দেখো 1 নম্বর দাগের অঙ্কটা কি বুঝতে পেরেছো সে যাই হোক 25 31 38 46 আছে তার মানে কি প্রথমে দেখো 25 থেকে 31 প্রথমে দেখো অঙ্কগুলো কেমন ধারণা হচ্ছে দেখো সিরিজে 25 31 38 46 তারপরটা আমি জানি তাহলে দেখো প্রথমে দেখো 25 থেকে 31 বিয়োগ করলে কত হয় 6 এটা প্লাস তারপর দেখবে 31 থেকে 37 চলে যাবে 7 তাহলে নিশ্চয়ই 8 8 46 থেকে 38 এর 8 যোগ করলে কত 46 হবে তারপরে নিশ্চয়ই তাহলে কি হবে নিশ্চয়ই 9 যোগ হবে তাহলে কি হবে 46 প্লাস 9 মানে এখানে কত হবে 55 ঠিক আছে মানে কি হলো প্রথমে আমি কি একটা নাম্বার সিরিজ দেখলাম বেসিক নাম্বার দেখলাম এটা হচ্ছে কোন সিরিয়ালে বোঝায় 6 7 8 9 হিসেবে একটা হচ্ছে গ্যাপ ঠিক আছে তারপরে যদি এখানে একটা জিজ্ঞাসা ছিল তারপরে যদি দুটো জিজ্ঞাসা ছিল তাহলে কি হতো তাহলে নিশ্চয়ই 9 এর সাথে প্লাস আরেকবার 10 যোগ হতো 10 যোগ করলে কত হতো 65 হ্যাঁ 65 হতো এবার তিনের দাগের অঙ্কটা দেখো মানে কি বলতে দেখো নাম্বার সিরিজ বিভিন্ন ধরনের হতে পারে একটা গ্যাপ হিসেবে হতে পারে 3 নম্বর দাগের অঙ্কটা দেখো 3 নম্বর দাগের অঙ্কটা দেখো 3 নম্বর 1 8 27 64 তারপরে ড্যাশ তারপর ড্যাশ তারপর কত হবে 343 তারপর ড্যাশ তারপর 729 কি গো এটা কি এটা হচ্ছে কিউবের সিরিজ আমি তো তোমাদের বোঝার জন্য তো এতটুকু দিচ্ছি না পরীক্ষা সম্বন্ধে 5টা পর্যন্ত শেষ বা 4টা পর্যন্ত শেষ হয়ে যাবে তাহলে নিশ্চয়ই কিউবের সিরিজ মানে কি আমাকে কিউব 1 থেকে 10 পর্যন্ত মুখস্থ করতে বলতে আসছে যেমন দেখো এটা কি এটা একটা কিসের গো 1 এর কিউব 8টা হচ্ছে 2 এর কিউব 27টা হচ্ছে 3 এর কিউব 64টা কি 4 এর কিউব এই কিউব মানে বয়স যদি কিউব মানে বুঝিস তো কিউব মানে কি রে চুপ কর বল কি বল আমাকে বোঝা কি করে বোঝাবো স্কয়ারটা কি স্কয়ার মানে কিউব মানে তুই বলতে পারছিস না কিউব মানে একটা সংখ্যাকে 3 গুণ করলে যা 3 বার গুণ করলে যা হয় বুঝতে পেরেছিস ভালো করে শোন এবং 3 এর কি মানে দেখ আমাকে 4 এর কি মানে একটা সংখ্যাকে 4টাকে 3 বার গুণ করবে 1 2 3 4 এই 2 টু দি পাওয়ার 5 2 টু দি পাওয়ার 5 মানে কি বলতো দেখি এর মাথায় যেটা বলা হয় কি বলা হয় পাওয়ার মানে ভাগ বলা হয় 6 এ পড়েছিলাম y টু দি পাওয়ার x y এর মাথায় মানে কি টু দি পাওয়ার মানে ইংলিশে বলা হয় টু দি পাওয়ার বাংলায় বলা হয় ঘাত টু দি পাওয়ার 5 মানে কি বল ভালো করে বল তো দেখি টু দি পাওয়ার 5 মানে কি না না এখানে কিন্তু লজ্জা ঘৃণা ভয় সব জড়াজড়ি দিয়ে একটু বলতে হবে বল ওই তো মানে দুই হচ্ছে 5 চুপচাপ বসে থাকে না চুপচাপ বসে থাকে আমি ভাববো তাহলে সব কিছু না বলতে হবে আগে বলতে শিখতে হবে টু দি পাওয়ার 5 মানে কি দুইটাকে 5 বার গুণ হবে তাই তো টু দি পাওয়ার 5 মানে কত দুই বার জানো না তাই তো অনেকে বলা হয় 6 টু দি পাওয়ার 6 মানে কি 6টাকে 6 বার গুণ হবে এটাকে বলা হয় এর মাথায় যা আছে সেটাকে বলা হয় বোঝা গেল তাহলে কিউব মানে কি তার মানে হচ্ছে কিউব মানে কোন একটা সংখ্যাকে 3 বার গুণ করা 4 এর কিউব মানে 4টাকে 3 বার গুণ করা আছে 4 এর 5 মানে কি 40 দি পাওয়ার 5 মানে কি বলতো দেখি আকাশ 40 দি পাওয়ার 5 মানে কি 4টাকে 5 এর গুণ সিম্পল ঠিক আছে এরকম হবে তো তার মানে কিউব 4 এর কিউব মানে 64 তাহলে নিশ্চয়ই তারপরে 5 এর কিউব হবে 5 এর কিউব হলে কত হবে 125 তাই তো তারপর নিশ্চয়ই 6 এর কিউব হবে 6 এর কিউব হলে 216 7 এর নিশ্চয়ই 7 এর কিউব তারপর 8 এর কিউব হবে 8 এর কিউব হলে 512 এটা কিন্তু মুখস্থ করতে হবে
ব্যাপারটা বোঝা গেল। এইভাবে কিউবের সিরিজ হয়েছে। এবার তুমি চলে যাও সোজা, এবার দেখো 5 নম্বরে দেখো আইডেন্টিফাই দ্য রং নাম্বার ইন দ্য ফলোইং সিরিজ। একটা সিরিজ দেওয়া আছে, এই সিরিজের মধ্যে কোনটা একটা ভুল নাম্বার আছে, সেই ভুল নাম্বারটা কোন? 342। কি করে বলতে 342? দেখ একদম, তাহলে দেখ 1 8 27 125 342 1331। তাহলে দেখ 1 এর কিউব মানে 1, 2 এর কিউব মানে 8, 3 এর কিউব মানে 27, 5 এর কিউব মানে 125, কিন্তু 7 এর কিউব আমি কত দেখেছি 342 দেখেছি, কিন্তু সেই জায়গাটা 342 আছে। অঙ্কটা দেখ, অঙ্কটা এদিকে দেখ, বুঝতে পারবি, বুঝতে পেরেছিস? তারপরে 1331 1331 টা কার কিউব জানি? 11 এর কিউব। তো 342 মানে ওটার রং, কারণ ওটা কারোর কিউব নয়, কারণ ওটা নিশ্চয়ই আমার রং নাম্বার, তাহলে ওটা আমার অ্যানসার হবে। বুঝা গেল? তারপরে দেখ 7 এর দেখ, ফাইন্ড দ্য মিসিং নাম্বার ইন দিস সিরিজ। এটা কি হবে না? 43 হবে। কি করে হবে তো তাহলে 4 তারপরে 6 তারপরে 8 দেখছি, তারপর 10 তারপর 12। আচ্ছা ঠিক আছে দেখি কোথায় আছে না বলে খাতা কত 5 আছে তো পড়ব। তারপর প্রথমে কত 3, তারপর 7 13 21 31, তারপর আমি জানি না। তাহলে প্রথমে দেখো, প্রথমে কেমন চিহ্ন করতে হবে, প্রথমে দেখতে হবে গ্যাপ চিহ্ন করতে হবে, তারপরে গ্যাপ না হলে দেখবে স্কয়ার দিয়ে মাইনাস এক প্লাস এক করতে হবে, তারপর যদি তাও না হয় স্কয়ার দিয়ে প্লাস দিয়ে মাইনাস করতে হবে, এমন ধরতে হবে, তারপর যদি না হয় কিউব দেখতে হবে, কিউব না হলে কিউব মাইনাস ও প্লাস এরকম হবে ধরতে হবে। তাহলে দেখো প্রথমে গ্যাপ 3 দিয়ে 7 গ্যাপ মানে কত হচ্ছে 4, 7 থেকে 13 এর গ্যাপ কত 6, তাই তো? তারপর 13 থেকে 21 কত গ্যাপ হচ্ছে 8। তাহলে একটা সিকোয়েন্স হয়ে গেছে কত রে 4 6 এর গ্যাপ কত রে 2, এর গ্যাপ 2, তাহলে নিশ্চয়ই এর গ্যাপ 2 হবে। এটা কত 10, তাহলে নিশ্চয়ই এর গ্যাপ কত হচ্ছে 2, তাহলে এই নিশ্চয়ই কত হবে, নিশ্চয়ই 12 হবে, তাহলে নিশ্চয়ই এর গ্যাপ হলো 2 হবে। তাহলে কি 31 প্লাস 12, 31 এর সাথে 12 যোগ করতে হবে, বলে কত হবে? বুঝা গেল? এইভাবে করতে হবে, এইটা হচ্ছে রিজন। সেইজন্য বই চাই। আমি এখান থেকে 20টা অঙ্ক করে গেলাম, আমার মনের ইচ্ছা মতো তো অর্ধেক থেকে ঘুম ভাঙা করিয়ে দিলাম। তোকে বই চাই, সিরিজ হিসেবে দেখি সিরিজ আছে, নাম্বার সিরিজ বা মিসিং নাম্বার যাই হোক আছে, বই থেকে এক গাদা অঙ্ক আছে 500 টাকা। তাহলে তোমাকে আস্তে আস্তে করতে হবে। আমি তোমাদেরকে একটা বই দেবো, পিডিএফ পাঠিয়ে দিচ্ছি, ওটা হচ্ছে এদের জন্য বিরাট বই, ঠিক আছে? ওয়াইসিটি ইউথ কম্পিটিশন টাইমসের আমি দিয়ে দেবো, দিয়ে ওটা তোমরা বাড়িতে রেখে দাও, যদি এখন বিজ্ঞান যেটা সম্ভব না হয় ওকে। ওখানে ইজি লেভেল আছে, হার্ড লেভেল আছে, লেভেল 1 2 3 এগুলো আছে। তারপর দেখো 8 এর জায়গাতে তো দেখো বুঝতে পারছিস আকাশ, তারপর সুদীপ্ত, সুদীপ্ত বুঝতে পারছিস তো? সিটা সবাই বলতে যাবে, দেখি সিটা হবে কিনা, বি বি ওয়াই ওয়াই, তারপরে কত রে 3টে সি 4টে এক্স, তাই তো? তারপরটা আমি জানি না। দেখ এটা বলতে তোর নাম কি বলে দাও? সৌমেন, সৌমেন বলতে এটা কি ব্যাপারটা কি হচ্ছে? তোর ধারণা কি? তো ক্লাস এটা কেউ করে, ক্লাস করে দিত, তুই এদিকে তাকে কিন্তু কি মনে হচ্ছে, কি মিল আছে কি অমিল আছে, কিছু জায়গায় বুঝতে পারছিস? বুঝতে পারছিস? এবারে নিশ্চয় এ বি সি ডি আছে, তাই তো? তাহলে এ আগে ছিল বলে একটা আছে, বি 2 ছিল বলে দুটো মিলে এসেছে, সি 3 নাম্বার আছে 3টে সি আছে, তাহলে নিশ্চয় ডি হবে। ডি কটা হবে? 4টে, ওই তো 4টে ডি হবে। এবার কি হবে? এবার দেখ পাঁচটা হ্যাঁ পাঁচটাই হবে, দুটো জেড, এই কটা দুটো জেড, তিনটে ওয়াই, 4টে এক্স, তারপরে কি রে
পাঁচটা কি ওইভাবে বলতে হবে এটা কি ইজি লেভেল বাবু মানে হার্ড লেভেল তো আমি জানি এই কথা তোমরা সবাই এসছো আগে শেখো প্লাস মাইনাস মানে তুমি তো দেখতে পাচ্ছ যে এ বি সি নিচে আরো ডি আছে এ এক মানে একটা এ আছে মানে একটা বি দুই নম্বরে বি থাকে তাহলে দুটো সি তো তিন নম্বরে আছে তাহলে তিনটে ডি চার নম্বরে চারটে ডি এবার এটা হচ্ছে ফরওয়ার্ড এবার রিভার্স হবে জেড 26 এ আছে তারপরে ওয়াই আছে তারপরে এক্স মানে জেড এ তবে একটা একটা করে বাড়ছে এক্স আছে তারপরে নিশ্চয়ই ডাব্লিউ হবে ডাব্লিউ আছে তারপরে ফরওয়ার্ড হয়ে যাবে ডাব্লিউ হবে ডাব্লিউ করে চারটে এইভাবে হচ্ছে এটা হচ্ছে তোমার রিডিং তারপর 10 এর ব্র্যাকেটটা দেখো 9টা করবে 9টা করে দেখি 9টা কি বলেছে ডিও ইপি ডিও ইপি ই এফ কিউ জি আর তাই তো এফ কিউ জি আর তারপরেটা কি তারপরেটা কি হবে এটা কি অপশন এই যে সিম্পল আছে ওমেন্দ্র তারা বলছেন কি সব দেখ দেখ প্রথমে দেখ ডি আছে তারপরে ই তারপরে এ তারপর জি তার নিশ্চয়ই এখানে এইচ হবে এবার দেখ তারপরে কোনটা কি এখানে ও ওর পরে বি বি পরে কিউ কিউ পরে আর আর এর পরে এই কিছু নয় শুধুমাত্র নাম লেটারটা আমাকে জানতে হবে তারপরে কি এটা এখানে পড়ে বুঝা গেল ইজি জিনিস কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে কমন বা যেটা কিন্তু ধরতে পারছো না এটা কত দেখি 10টা করো তো এটা সিটা হবে মানে কি এনপি ওয়ে নাকি 10টা দেখি 10টা কি হবে সিট কি হবে সবাই এটা তো ভুল বলেছে সিট কি হবে আবার টাকা দিও 1.5 মাস আসি ওই জন্য তো প্র্যাকটিস করি আমার বিয়ে হয়েছে আর আমার অন্য জায়গায় পোস্টিং এ চলে যাও তখন তুই কি করবি কি রে ভাই কি ধরনের কথা বল এ মহা ফানি আছে তুই এ পড়ে সে আমার কালকে পায়খানা ছিল এটা কিন্তু তো বাজে জিনিস হ্যাঁ মনে পড়ছে না তুই এগুলো বললি না মনে পড়ছে না এ কি হবে হবে দেখ বি ডি সি তাই তো তারপরে কি ই এইচ জি জে এল কে আই তারপরটা কি হবে না ভালো করে দেখ এখানে যাই কি ঘটনা হোক না কেন সব যেটা আছে এ আছে বি আছে সি আছে ডি আছে তারপরে ই এফ জি এইচ আই জে কে কিভাবে এসেছে এই নাম্বারটা কি করে এসেছে এটা কি 4 3 প্রথমে এখানে আসবে তারপরে এখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে এখানে তাহলে এই আর এই ভালো করে দেখ যা কিছু ঘটনা হবে তার প্রথমে যা হবে জি আই জে কে এন তাই তো তাহলে কি 1 2 4 3 মানে 1 2 3 4 তাহলে কি হবে আই জে কে এন এর পরে কি হবে এম হবে তারপরে এন ও এটা বুঝতে পারলে এখানে হজবরল আছে কিন্তু এরকমই হবে কিছু না এবার এটা কত দেখি 11টা কি বলছে সিলেক্ট দ্য মিসিং নাম্বার ফর গিভেন সিরিজ তাই তো তারপরে দেখো প্রথমে 4u 6v 10w 16x তাই তো হ্যাঁ কি না ওটা কি হবে ওটা কি ডিটা হবে হ্যাঁ প্রথমে দেখো নাম্বারটা আমি দেখি 4 6 10 আর 16 দেখো 4u 6v 10w 16x তারপরটা জানি না তাহলে দেখো প্রথমে 4 4 দিয়ে 6
মানে কি হলো 4 এর উপরে 6 মানে 2, তারপর কত 4, তারপর কত 6, তারপর নিশ্চয়ই 8 হচ্ছে গ্যাপ হবে, তাই তো? তাহলে 16 8 এ কত হবে 24 হবে। প্রথমে তাহলে 24 জানা। এবার আমি লেটারটা দেখব। ইউটা কত 21, ভিটা কত 22, ভিটা ডাবলটা হচ্ছে 23, এটা হচ্ছে 24, তারপর নিশ্চয়ই 25 হবে। 25 এ কি হবে y, তাহলে 14 হবে 24 y। হ্যাঁ তোমার কোনটা ছিল না ঠিক আছে ঠিক আছে এ বোঝা গেল না গেল না সিম্পল জিনিস হল বড় কিছু নেই। এবার করো দেখি 12টা করো দেখি 12টা একটু ইংরেজি ভালো করে পড়বে 12টা খুব সুন্দর অঙ্ক আছে 12 দাগে এরকমই অঙ্ক রেলে পড়ে যুবরাজ পারবে তো হ্যাঁ চেষ্টা করো দেখি 12 জায়গার অঙ্কটা রেলে পড়ে সিম্পল জিনিস যে এসএসসি পড়ে 12 জায়গার অঙ্কটা সবাই পড়ে আর কি পড়ে থাকে খাতায় লিখে দেখি বলছে what will 8 term from right after reversing last part of the given series বলছে বলছে কি রাইট থেকে ডান দিক থেকে 8তম পদ কোনটা হবে একটা নাম্বার সিরিজ যা আছে সেটাকে কি করতে হবে অর্ধেক করতে হবে লাস্ট পার্টটাকে রিভার্স করতে হবে তাই তো ওটাই অঙ্ক বলেছে হ্যাঁ কি না সিম্পলি বলছে প্রথমে দেখো আবার ইংলিশটা দেখো হোয়াট উইল 8 কাম ফ্রম রাইট মানে ডান দিক থেকে 8তম পদ কোনটা হবে তারপরেরটা কি বলছে আফটার রিভার্সিং লাস্ট হাফ পার্ট অফ দা গিভেন সিরিজ মানে কি কখন করা হবে অর্ধেক লাস্টের অর্ধেক পার্টটা উল্টে যাওয়ার পরে রিভার্স করার পরে তারপরে ডান দিক থেকে অষ্টমতম পদ কোনটা হবে বোঝা গেল অনন্যা বোঝাতে পেরেছিস ইংরেজি পারিস না এই হাফ পার্ট মানে কি এই এ বি সি ডি ই এর হাফ পার্ট মানে কি রে হাফ পার্ট মানে কি অর্ধেক পার্ট তাহলে কটা কটা আছে আমরা দেখতে হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে হাফ পার্ট মানে কি হবে এইটা হাফ এটা হাফ এবার কি লাস্ট হাফ পার্ট মানে কি লাস্ট হাফ পার্ট মানে কি ডি এর এটাকে উল্টে দিতে হবে উল্টে দিলে কি হবে এ বি সি যেমন থাকে থাকবে লাস্ট হাফ পার্ট কি করতে হবে এ ই ডি এইটাই হচ্ছে অঙ্ক এবার ডান দিক থেকে অষ্টমতম পদ এটা তোমার লেফট সাইড এটা হচ্ছে তোমার রাইট সাইড রাইট সাইডে ডান দিক থেকে অষ্টমতম পদ কোনটা হবে এটাই হচ্ছে তোমার অঙ্ক আর এইগুলো রেল এসএসসি তে পড়ে বুঝা গেছে অঙ্কটা বুঝতে পেরেছো অঙ্কটা পারবে তো যে বুঝে পেরেছিস সোমেন অঙ্কটা বুঝতে পারলে এত কি বোঝা গেল অঙ্কটা খাতায় লিখো যেটা দেওয়া আছে সেটা খাতায় লিখো মানে লিখো একবার করে সমাধানের কোনটা আছে আমরা কোন হাফ পার্ট লাস্ট পার্ট কিছু জানতে চাই না এই অঙ্কটা পেয়েছিস এই যে এটা অঙ্ক করলাম কত জায়গায় অঙ্কটা 12 জায়গায় অঙ্ক দেয় 9 এটা কি ডলারে ছিল নাকি তারপরে কি y x 8 n তাই তো 6 o l b u j j t আচ্ছা at the rate 1 u f d তাহলে অঙ্কটা কি বলেছে হাফ পার্ট উল্টানোর পরে ডান দিক থেকে অষ্টম পার্ট উল্টো হবে তাহলে আমি টোটাল কটা দেব 1 2 3 4 5 6 7 8 9 10 12 13 14 15 16 17 18 19 20 তাহলে 20 যদি আমরা অর্ধেক করে ভাগ করি তাহলে 10 টা হবে তাহলে কি হবে 1 2 3 4 5 6 7 8 9 10 তাহলে বি পর্যন্ত হলো এবার প্রথমে
অর্ধেক ভাগ করে দিলে এবার কি লাস্ট পার্ট, এটা কি ফার্স্ট পার্ট, এটা হচ্ছে লাস্ট হাফ, তাই তো লাস্ট হাফ, ফার্স্ট হাফ, এটা লাস্ট হাফ। তাহলে এবার কি করব, এটাকে উল্টে দেব, উল্টে দিতে হবে কি 9 at the y x 8 10 6 o l d। এবার কি হবে, এটা আগে আসবে পার্সেন্টেজ d f q 1 at the rate t z j e। এবার ওটা কি বলেছে, ডান দিক থেকে কোনটা ডান দিকে কোনটা বাম দিকে, তুমি যেমন দিকে দাঁড়িয়ে আছো তোমার এটা হচ্ছে লেফট সাইড, মানে কি এটা বাম দিক, আর ডান দিক মানে কি এটা রাইট সাইড, মানে হচ্ছে ডান দিক, তাই তো। তাহলে ডান দিক থেকে অষ্টমতম পদ, তাহলে আমি গুনি নাও, 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে অষ্টমতম পদ। বোঝা গেল অ্যানসারটা কি হলো এই। আর যেমন এরকম অঙ্ক যখনই করবে কোনদিন না ভুলো এই অঙ্কগুলো করো, বোঝা গেল এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেলের অঙ্ক। বোঝা যাবে, আবার বুঝতে পেরেছিস? হ্যাঁ, আমি যখন বোঝাবো এদিকে দেখবি তারপরে খাতায় লিখবি, নাহলে আমি যা বলেছি চার করে বোঝা তাও পারবি না, বুঝতে পেরেছিস? এবার এটা কত দেখি, তার জায়গাটা ফাইন্ড দ্য মিসিং টার্ম ইন দ্য অ্যাবাভ সিকোয়েন্স, একটা সিকোয়েন্স দেওয়া আছে তার মধ্যে মিসিং টার্ম কোনটা, তাই তো। তাহলে একটা সিরিজ আছে এ বি সি আছে, তারপর লাস্টের দিকে দেওয়া আছে, তারপর এটা আছে, তারপর কি আই এইচ জি হবে নাকি, নাকি ওটা কি এক্সপেরিমেন্টাল, হ্যাঁ আই আর এইচ, হ্যাঁ এটাই হবে, তাই তো। এ বি সি দেওয়া আছে, তারপর এট দ্য রেট স্টার টু, তারপরে কি আছে স্টার এক্সট্রা কি দেওয়া আছে, মানে একটা ছেড়ে দেওয়া আছে, তাই তো। তারপর এই দিক থেকে কি হবে, তাহলে নিশ্চয়ই একটা ছেড়ে দিতে হবে, আই হবে মানে আই বলছি সরি, ওইটা হবে আই হবে, তারপরে এক্সপেরিমেন্টাল চিহ্ন হবে, তারপরে এইচ হবে, হ্যাঁ 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 হ্যাঁ, তারপরে হ্যাশট্যাগ কি হবে স্টার হ্যাশট্যাগ কি হলো, তারপরে এক্সপেরিমেন্টাল আই আর হচ্ছে এই চিহ্ন, এটা হবে রে বাবু, হচ্ছে ডি দাগটা হবে, ভালো করে দেখ ডিটা হবে, একটা একটা করে ছেড়ে দিয়েছে, লাস্টের পার্টটা একটা একটা করে ছেড়ে দিয়েছে, তাহলে আমাকে নিশ্চয়ই ওই দিক থেকে একটা একটা করে ছেড়ে আসতে হবে, ডিটা হবে, বুঝতে পেরেছিস ডিটা হবে কি করে, বুঝতে পেরেছিস? তুই আমার দিকে তাকিয়ে তুই কোশ্চেন দেখবি, কোশ্চেনের মধ্যে কি চিহ্ন আছে বলতো, ভালো রে কোন দিকে কোথায় রাখবো, হ্যাঁ পুরো পুরো দেখলে 60% পুরো তুই আমার কাছে পড়ে থাকবো, তুই অ্যাডভান্স হবে বাবু, বুঝতে পেরেছিস? দেখ এ বি সি প্লাস হ্যাশট্যাগ এ ডি এফ এন্ড এরপরে কি সমান সমান দ্বিতীয় চিহ্ন জি এইচ আই এক্সপোনেন্ট চিহ্ন, তারপরে 2 স্টার এন্ড দেন এক কোন চিহ্নগুলো বুঝিস না, এই কোন চিহ্নগুলো সব বুঝিস, এ বি সি বুঝেছিস, এটা কি চিহ্ন, ডলারের চিহ্ন, এটা কি এটা কি এটা কি এন্ড এটা কি ইকুয়াল, এটা কি দ্বিঘাত চিহ্ন, এটা কি রে এক্সপোনেন্ট চিহ্ন, মানে কি লাগলো, কি দারুণ খেতে, যখন এটা হচ্ছে তারপরে বলে ওয়াও জিতেছি, ও বলে পরে কি দেয়, ও পরে শুধু এটা দেয়, তারপরে যেটা এক্সপোনেন্ট চিহ্ন আছে, এটা হচ্ছে এনজয় যখন কোনো বিষয় চিহ্ন বলে, বোঝা যায় যে বাবু, দাঁড়ায় ভেঙে দেবো।
পরের বারে যখন ধরবো তারপরে এটা কি রে স্টার এটা হচ্ছে অ্যাট দ্য রেট মোবাইল ঘাটে কি আছে আমি জানি না এবার কি বলছে দেখ সিরিজটা কি বলেছে তারপরে প্রথমে দেখ এ বি সি ইস টু এটা কি ছিল রে ইস টু মানে কি অনুপাত রেশিও অনুপাতের ছিল আর প্রপোর্শনাল মানে কি রে সমানুপাত আমরা চারটে ছিল মনে আছে এখন আগে বলবো এটা কি অ্যাট দ্য রেট স্টার 2 তারপরে কি এটা ইকুয়াল করেছে এটা ডলার হ্যাশট্যাগ তারপরে ই করেছে তারপরে নিচে এই যে দেখা এবিসি এর প্রথমে নিয়েছে উল্টে দেখে এদিক থেকে নিয়েছে তাহলে আমার এটা ঠিক আছে সিস্টেমটা বোঝা গেল তারপরে কি তাহলে এদিক থেকে নিশ্চয়ই নেবে প্রথমে কি নিয়েছে এটা নিয়েছে তারপরে এটা নিয়েছে তারপরে এই নিয়েছে মানে কি একটা ছেড়ে একটা তাহলে নিশ্চয়ই আমাদের এই পর্যন্ত না তাহলে একটা ছেড়ে একটা মানে কি সি পরে যেমন দরকার আছে তেমন কি হবে আমাদের এক্সপেরিমেন্ট চিহ্ন হবে তারপরে একটার পরে এইটা এই হবে এই যেতে পারবে মানে একটা ছেড়ে একটা এটা আমার নাম বোঝার কি আছে এটাই এই নাম বোঝার কিছু এবং পরে এখন যখন জানো কিছু ভালো জিনিস চলছে এগুলো ঠিক জিনিস চলছে বোঝা গেল হ্যাঁ ঠিক আছে চলো এর পরে একটা বিশেষ নাম্বার বলতে কি যা কেন বাইরে খুঁজে নেবে না যা তারপরে কি হবে রে হ্যাঁ প্রথমটা দেখ তারপরটা বোঝা যাবে এইটা পাবো এইটা তো পড়ে আরে প্রথম আর লাস্টটা বিয়োগ করে মাঝখানে একটা বুঝি নাকি কি ওখানে করলে যা এটাও করতে পারি লাস্টে দুটো যোগ করে প্রথমটা যদি চলে আসে সেই করতে জানি 122 37 85 তারপরে কত আছে 127 48 79 তারপরে কি আছে 105 66 এটা চিহ্ন তারপর 48 16 32 কি করেছে এইগুলো ভাবতে হবে হ্যাঁ দেখ প্রথমে আমি ডান দিক থেকে বাঁ দিকে বা বাঁ দিক থেকে ডান দিকে কি ধরি প্রথমে তাকে ধরার ক্যাপাসিটি আমাকে জানতে হবে দেখ 16 32 আছে আগে দিকে 48 তাহলে নিশ্চয় 32 আর 16 যোগ করে 48 হয়েছে হ্যাঁ এটা একটা তাহলে ক্লু পেয়ে গেলাম এদিকে আরেকটা ক্লু দেখি যে 85 আর 37 যোগ করে আমার 122 হবে কিনা দেখি তাহলে 5 সাথে 12 যোগ করলে দুই হাতে 1 8 3 11 12 তাহলে দুটো মিলে গেছে নিশ্চয় তাহলে আমার আমি পেয়ে গেছি তাহলে নিশ্চয় আমার কি হবে এইটার সাথে এটা বিয়োগ করলে এটা আসবে বা এটার সাথে এটা যোগ করে এখানে এটা সাথে যোগ করে এটা সমান চিহ্ন দিয়ে এটা আসবে তাহলে কি হবে 105 বিয়োগ 66 বলতে কত হবে 6 কত হবে 9 9 হবে হাতে 1 7 7 টাকা বলতে 10 তাহলে 39 হবে তাই তো তাহলে এখানে কি হবে 39 বোঝা গেল না কেন তোমরা ধরতে পারো আর আগে এটা তো সিম্পল অনেকে দেখি স্কয়ার মাইনাস রং করেছে অনেকে দেখি কিউ মাইনাস 1 করেছে কিউ প্লাস 2 করেছে তখন কোনো টার্ম নেই তারপর একটা করেছি 3 6 8 5 8 4 মানে কি আছে তারপর 4 7 2 কি আছে মামা হ্যাঁ 15টা এটা গেছে মানে দেখো কি হবে 6 হলো 6 কি করে 6 হলো এই দেখো এটা হচ্ছে যে 8 আর 6 হচ্ছে 14 ভাগ করে দেয়া আছে 5 আর 3 আর 8 আর 4 হয়ে আছে আর 8 আর 4 12 6 বাহ বোঝা গেল তাহলে কি রকম ভাবে চিন্তা ভাবনা হচ্ছে না চিন্তা ভাবনা তোমার যা করতে হবে
তার মানে কি 3 আর 5 যোগ করলে কত হয় 8 8 এর মধ্যে কত 4 তাহলে 6 আর 8 যোগ করে হলো 14 14 এর মধ্যে করলে 7 তার মানে আমার লাস্টে 8 আর 4 12 12 ভাগে করলে অনেকে দেখে কি হলো এটা খুবই ভাবে ভাবতে আসান করে ভাবতে হবে সোজা জিনিস করে ভাবতে হবে বোঝা গেল তাহলে ওটাই বুঝতে পেরেছিস সোমেন এই শুদ্ধ তুই সবসময় মাথা না আছিস তো তুই না জানছিস আমার একটা ভাঙা আছে যে ভাঙা নাই নিতে পারে তো ও যখন জিনিস ঘিরে ওকে ভাঙা দিয়েছে যখন নাম্বার পাচ্ছে তখন উপর থেকে আর দেখে চলে নিচ থেকে দেখে হচ্ছে ও সমস্যা তো সেই কথা বলেছি যা জিজ্ঞেস করি এটা বল ভুলে গেছি মনে পড়ছে আমি তোকে এইসব বলছি মানে অপমান করছি না রে আমাদের মধ্যে বলছি যে আলো একটুখানি নিজে সজাগ হ এইখানে দেখ কম্পিটিটিভ করতে এসেছিস মানে সবাই সমান কেউ এ ট্যালেন্টেড ও লাস্ট বয় ও ফার্স্ট বয় ও মিডল বয় ও থার্ড বয় এইসব নয় সবাই সমান আলটিমেট তোর কি দেখবে সাকসেস দেখবে না জিনিস না আমার ছেলে পড়াশোনা করে না চাকরি বুঝলে অরণ্যবাবু অরণ্যনাথ তো বহুত চিন্তা চিন্তা তো বিরাট দায়িত্ব ঠিক আছে ঠিক আছে এটা মাথায় রাখবো তো সেভাবে চলাফেরা করো চলাফেরা মতলব পড়াশোনা দেখ 6 থেকে যেগুলো তো বুঝতেই পারছিস সব 5 গুণ করে হচ্ছে দেখ 6 এর সাথে 5 গুণ করলে 30 30 এর সাথে 5 গুণ করলে 150 এর সাথে 4 গুণ করলে 750 750 সাথে 5 আর কিছু বুঝা গেল এবার দেখো আরেকটা জিনিস দেবো আরেকটা দাও যদি আরেকটা জিনিস তোমাদের সুন্দর দেখে কালকে তোমরা কি কি পড়ে আসবে আমি বলে দেবো ঠিক আছে আগে যে পড়ে দিই ফিজিক্সের লিখে দাও পড়াটা ফিজিক্সের 9 এর প্রথম চ্যাপ্টার পরিমাপ আর 10 এর প্রথম চ্যাপ্টার বায়ুমণ্ডলের মতো পড়ে আছে ঠিক আছে পরিবেশের জন্য ভাবনা 10 এর ফার্স্ট চ্যাপ্টার আর 9 এর ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে পরিমাপ এই দুটো পড়ে আছে আমি একটু তাও তোমাকে পড়িয়ে দিচ্ছি হ্যাঁ একটু বলে দিচ্ছি আজকে কিন্তু কোনো পড়া হলো না কিন্তু মাথায় রাখবে ঠিক আছে আজকে একটু ইন্ট্রোডিউস হলো কেমন ধরনের কি কোশ্চেন পড়ে দেখেছো দেখে তোমার বলা হলো ঠিক আছে আর একটা জিনিস দেখো কোডিং নিউরনের একটা জিনিস দেখো দেখো কোডিং নিউরনে দিয়েছে দেখো হ্যাঁ এটা তো ফিজিক্সের কোশ্চেন করে দেখি বলো দেখি কে কি পড়েছো কেমন পড়েছো এই জোড়া করো দেখি অক্ষাংশ মাপার যন্ত্রের নাম কি অপশন তো হয় আর নাকি বলো দেখি অরণ্যনাথ ভূগোলের কোশ্চেন না পরিমাপের কোশ্চেন ভূগোল না কি ভূগোল তো এটা পরিমাপ ভর মাপার যন্ত্রের নাম কি তুলার তো দুরাও আছে স্প্রিং তুলার তো সাধারণ তুলা তুলে
বলো বলো বলো। মা বলো। হ্যাঁ যাও। বলো। যাই হোক পরের দিনকে আমি শোনো বলেছিলাম কোডিং করে আসছি। কোডিং ফিজিক্সের লজিক কিছু নয়, তুমি পড়তে হয়। যাই হোক ভালো করে শোনো। হ্যাঁ বলেছি। প্রকাশ্য মাপা যন্ত্রের নাম হচ্ছে ক্রোনোমিটার বা সেক্সট্যান্ট। আর ভর মাপা যন্ত্রের নাম কি সাধারণ তুলনা বা দাঁড়িপাল্লা। আর ভার মাপা যন্ত্র, ভার বা ওজন মাপা যন্ত্র হচ্ছে স্প্রিং তুলনা, যেটা হচ্ছে জি এর উপর নির্ভর করে। জি মানে কি অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ কি কোথায় সর্বোচ্চ, পৃথিবীর পৃষ্ঠে সর্বোচ্চ, কোথায় শূন্য, পৃথিবীর কেন্দ্রে শূন্য। এবার আস্তে আস্তে পৃথিবী কার উপর নির্ভর করে, জি এর মান কার উপর নির্ভর করে। সবথেকে বেশি হচ্ছে পৃথিবীর মেরু অঞ্চলে, আর নিরক্ষীয় অঞ্চলে সবথেকে কম। ঠিক আছে, এটা বলে দিচ্ছি। পরের দিনকে পড়ে আসবে সবথেকে বেশি কেন্দ্র জিরো, কেন্দ্র শূন্য শূন্য, কেন্দ্রে যখন দেখবে কেন্দ্রে যদি তোমাকে ছেড়া যদি ভাসবে যে শূন্য, যেখানে জি এর মান শূন্য কম আছে, সেখানে লোক কি করে, যেমন এই সুইচে হচ্ছে ফেরত আনার জন্য এই যে টেসলা, টেসলার ফাউন্ডারের নাম কি? চারিদিকে আছে এলন মাস্ক। এলন মাস্ক আগে পৃথিবীর 1 নম্বর বিলিয়নার। আগে কে ছিল? জেফ বেজোস ছিল। জেফ বেজোস কে অ্যামাজনের সিইও ছিল। এগুলো জানতে হবে, এগুলো আমি তোমরা জানা দরকার। আমার জেনে কি হয়? সিইও মানে সিইও এর ফুল ফর্ম কি গো? চিফ এক্সিকিউটিভ অফিসার। এলন মাস্ক কার বংশধর জানো? মার্কোনি বংশধর। মার্কোনি। মার্কোনি কি করেছে? বিদ্যুৎকে আবিষ্কার করে তো টেসলা। আলফা এডিসন। তারপর হচ্ছে মার্কোনি কি তৈরি করে? ওই তো ওর সব ওই আলফা এডিসন ওর সব বংশধর ধরে। প্রথমে এসি কারেন্ট, টেসলা তো ও সব বংশধর। আমি কি বললাম? বংশধর মানে বুঝো ব্যাপারটা, আমার কোনো বলছি। তারপর মাথায় থাকবে না, তোমাদের মাথায় থাকবে। টেসলা গাড়ি এমন একটা গাড়ি ড্রাইভে নিয়ে চলবে। সিগন্যাল উপর যেতে হবে, সিগন্যাল না চুপচাপ দাঁড়িয়ে থাকবে। রেড মানে স্টপ, গো মানে গ্রিন, গ্রো বদল কি গ্রিন। এইগুলো কি? এগুলো স্ট্র্যাটেজি দিকে কোন একটা জায়গায় ডেঞ্জার চিহ্ন দেওয়া আছে, মানে কি বিপদ, বা লাল মানে ডেঞ্জার মানে স্টপ। এগুলো জানতে হবে। চতুর্ভুজ দেওয়া আছে কোন জায়গায়, তার মানে কি? পরিবার, মানে পরিবারের কোনো কিছু হয়েছে সেই। তারপর হচ্ছে যে কোন জায়গায় আগে দেখেছো যে পায়রা দিয়ে পাঠাচ্ছে, ওটা মানে কি? সমন পাঠাচ্ছে, শান্তির বার্তা পাঠাচ্ছে। পায়রা যেমন শান্তির বার্তা, তেমন লোটাসও শান্তির বার্তা। লোটাস মানে কি? পদ্ম শান্তির বার্তা। ব্যাপারটা বুঝেছো? ভালোবাসার বার্তা মানে গোলাপ। দেখবে বন্ধুত্বপূর্ণ স্নেহ হলে দেখবে সাদা গোলাপ দেয়। যখন গার্লফ্রেন্ড তখন কি সাদা গোলাপ থরি না দেবে, তখন রেড গোলাপ। তো এইগুলো সব জানলে স্ট্র্যাটেজি, এইগুলো যে হাসি কিছু নেই। আগে কি হতো? ভালো গোলাপ কখন মানে কত ভগৎ সিং কত সালে মারা যায়? যখন গান্ধীজি বৈঠকে নতুন করে দ্বিতীয় বৈঠকে এগুলো বলেছিল, সবকিছু করেছিল। হ্যাঁ কি বলেছিল? যাবে না, প্রত্যেকটা রোলের বৈঠকে কে এসেছিল? আম্বেদকর। মারবো ওটা বলে আগে বলে সারাকে দ্বিতীয় বৈঠকে নিয়ে গেল। যে নিয়ে গেল সমস্ত পদই ছাড়তে হবে, কিন্তু ওখানে একটা জিনিস নিশ্চিত করেছে। দেশের জয়ী নাকি একটা দেশ একটা টার্ম আছে, ওটা আমার মনে নেই, আমি ইতিহাস সম্বন্ধে কোনো আইডিয়া নেই। সেই জন্য করে মাস্টার ক্লাস বুঝে ছাড়ে ওখানে ফাঁসি দিতে। সেই জন্য করে ওকে গান্ধীজি সব আসল দিয়েছে। বুঝতে পেরেছি? হিস্ট্রি আছে বাবু, কিছু না। যাই হোক, এটা আমরা এখানে নাম ফিজিক্সের কত পরিমাপ, মেজারমেন্ট। দেখো প্রথমে আগে ক্লিয়ার করো
ভর আর ভার। ভর জিনিসটা কি গো? ভরের জিনিস হচ্ছে মাস, আর ভারটা কি? ভারের জিনিস কি? ভর জিনিসটা কি? ভালো প্রশ্ন করবেন। ভর হচ্ছে কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে। তুমি বলতে পারো তো তোমার মধ্যে জড় পদার্থ আছে? অবশ্যই তেমন জীবিত পদার্থ আছে, তাই তো? তোমার মান সবসময় কিসের উপর নির্ভর করবে? জি এর উপর নির্ভর করবে। অভিকর্ষ ত্বরক W সমান কি? mg। F সমান যখন mg হয় তখন W সমান mg। ঠিক আছে? আমরা সব সময় বলি তোর ওজন কত, তোর ভর কত বলি? বলি কি? বলি না। কেন কি? বলি না বলাটা হচ্ছে অন্যায়, কারণ আমার মান সবসময় জি এর উপর নির্ভর করবে। আমি যদি হঠাৎ করে পৃথিবীর কেন্দ্রে চলে গেলাম তখন আমার জি শূন্য, মানে পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? জি এর মান এমনি অভিকর্ষ ত্বরকের মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কি এসআই পদ্ধতিতে, আর সিজিএস পদ্ধতিতে কত হবে? জি এর মান 981 সেমি পার সেকেন্ড স্কয়ার। আর যখন কেন্দ্রে যাব সেন্টারে যখন যাব তখন কি হবে? পৃথিবীর জি এর মান 0। তাহলে জি এর মান অবশ্যই ভেরিয়েবল। জি এর মান পৃথিবীর পৃষ্ঠে কোথায় সবথেকে বেশি? মেরু অঞ্চলে। মেরু অঞ্চলটা কেমন গো? মেরু অঞ্চলটা নিরক্ষীয় অঞ্চল আছে। মেরু অঞ্চলটা স্থিত, আর নিরক্ষীয় অঞ্চলটা কেমন? চাপ। আমি ঠিক জানি না, তবে চাপ। তাহলে মেরু অঞ্চলে চাপ, এই মানে ঠিক মেরু অঞ্চলে চাপ। তাহলে মেরু অঞ্চলে সবসময় কি জি এর মান পৃথিবীর পৃষ্ঠে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর সিজিএস পদ্ধতিতে জি এর মান 981 সেমি পার সেকেন্ড স্কয়ার। শুধু ওজন মানে ভারটা চেঞ্জ হবে। কেন কি? মহাবিশ্বের ভার হচ্ছে চেঞ্জ হবে, ভেরিয়েবল। কারণ ভেরিয়েবল কেন? জি এর মানটা ভেরিয়েবল হচ্ছে, কোন কমছে কোন বাড়ছে। তাহলে কি ভর বা ভার বা ওজন সবসময় কি? পরিবর্তনশীল। এটা কি? পরিবর্তনশীল। এটা মাথায় রাখতে হবে। আর ভরটা কি? অপরিবর্তনীয়। তুমি 1 কেজি আলু কিনলে, তুমি চলে যাও দার্জিলিং। দার্জিলিং কত মিটার উপরে গো? 2000 বা 3000 মিটার উপরে। দার্জিলিং এ এখন কি হচ্ছে? এখন ঠান্ডা। কেন? এই সময় বড় বড় দার্জিলিং যাচ্ছে, গ্যাংটক ঘুরতে যাচ্ছে, হিমাচল প্রদেশ মানালি ঘুরতে যাচ্ছে, ওদিকে চলে যাচ্ছে। কেন? কারণ কি? ওরা এখন উপরে, উপর মানে কি? ওটা হচ্ছে টেম্পারেচার যত উপরে উঠবে প্রতি কিলোমিটারে কত করে? 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে প্রতি কিলোমিটারে টেম্পারেচার কমতে থাকে। তার মানে আমরা যত উপরে যাচ্ছি তত কি হচ্ছে? অবশ্যই জি এর মান কমছে। এক সময় জি এর মান কমতে দেখতে দেখতে মহাবিশ্বে চলে আবার সেগুলো যখন দেখবে সবকিছু ভাসছে। ভাসছে মানে কি? জি এর মান মানে শূন্য, অভিকর্ষ ত্বরকের মান শূন্য। সেইজন্য কি? জি এর মানটা শূন্য হয়ে যাচ্ছে। তেমনি তুমি 1 কেজি ডাল নিয়ে যদি দার্জিলিং এর উপর যাও, 1 কেজি ডালটা কি 2 কেজি হয়ে যাবে না 900 গ্রাম হয়ে যাবে? তাহলে তো ব্যাসটা চটে উঠে যাবে, কোনো কিছু কমবে না। কারণ ডালটা কি জড় পদার্থ, যাটা হচ্ছে মাস। ভর আমি বলছি, ভর, ভার বলছি না। ভরটা অপরিবর্তনীয়। তুমি যদি ভরটাকে পৃথিবীর কেন্দ্রে চলে যাও, সেই 1 কেজি থাকবে। 1 কেজি যদি তুমি ডাল পৃথিবীর কেন্দ্রে যাও 1 কেজি থাকবে। কিন্তু ভার বা ওজনের জন্য মাপতে গেলে তখন 1 কেজি ভর ভারে দাঁড়াও। এবার আমি এভাবে আসবো, ঠিক আছে? ওটা তুমি বলেছো মাইন্ড। এবার দেখো 1 কেজি যদি আমি মহাকাশে নিয়ে যাই, 1 কেজি ডাল থাকবে। 1 কেজি কখনো 200 হবে না, বা 1 কেজি কখনো 2 কেজি হবে না, বা কমবে না। তাহলে কি হলো? ভর সবসময় কি? অপরিবর্তনীয়। আর ভারটা কি? পরিবর্তন। ভারটা কি হবে? ভরের সাথে যখন আমি ত্বরণ গুণ করব তখন হবে ভার। মনে রাখতে হবে, ভর সবসময় কি হবে? এম দিয়ে প্রকাশ করা হয়, মাস। আর ভরের সাথে যখন জি গুণ করব তখন হয়ে যাবে ভার বা ওজন। তখন এটা কিন্তু পরিবর্তনশীল। কারণ জি এর মানটা কমছে বাড়ছে, তার মানে কি? ভার বা ওজন পরিবর্তনশীল। এবার তোমাদের আসি
কেজি আর গ্রামের ব্যাপারটা। কেজি ভরের একক সবসময় কিসে হয়? কেজি ভরের দুটো একক আছে, কারণ আমাদের দুটো একক এসআই একক আর সিজিএস একক, আর একটা আছে কি এমপিএস একক, মানে ফুল কাউন্ট সেকেন্ড। ঠিক আছে, এটা আমাদের এখন চলে না, এই দুটো একক, তাই তো? সিজিএস মানে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এসআই মানে সার্টিফিকেট স্ট্যান্ডার্ড ইউনিট বলা হয়। ঠিক আছে, তাহলে ভরের দুটো একক, এসআই এর একক কি কেজি আর সিজিএস একক কি? হ্যাঁ, কি বলি বলতে ভার বা ওজনের একক কি? নাই, ঠিক বলেছে। ये देखो सीजीएस পদ্ধতিতে আর এসআই সিজিএস পদ্ধতিতে, এসআই পদ্ধতি হচ্ছে নিউটন আর সিজিএস পদ্ধতি হচ্ছে গ্রাম। তাহলে দুটো কি একক একই না আলাদা? এবার শুনো, সব সময় ভর মাপায় কোন যন্ত্রের সাহায্যে? সাধারণ তুলায় যেমন হ্যাঁ, এবার বলা হচ্ছে ভার বা ওজন মাপা কি? স্প্রিং তুলায়। ব্যাপারটা বাচ্চাদের মনে থাকে তো? ক্লিয়ার? বুঝে গেছো? তাহলে ভর সবসময় অপরিবর্তনীয়, ভার বা ওজন পরিবর্তনশীল। ভর মাপায় সাধারণ তুলাযন্ত্র বা দাঁড়িপাল্লার সাহায্যে, স্প্রিং তুলার সাহায্যে কি ভার বা ওজন মাপা। বুঝে গেল? ভার বা ওজনের একক হচ্ছে ডাইন আর নিউটন। ভারের মান, ভার বা ওজনের মান সবসময় কিসের উপর নির্ভর করে? জি এর উপর নির্ভর করে। জি মানে কি? অভিকর্ষ চলন বা গ্র্যাভিটেশনাল অ্যাসিলারেশন। ঠিক আছে, অভিকর্ষ চলন। একটা টার্গেট চার্জ চলে গেল, আজকে মাল 1 কিলো থাকে, 1 কিলোই থাকে একদম। ভর কোনদিন পরিবর্তন হবে না, শুধু ওজনটা পরিবর্তন হবে। তোমার যদি ওজন ধরা হয় যদি 50 নিউটন, তখন তোমাকে 1 এর 6 ভাগ কমে যাবে। যেহেতু আমাদের চাঁদের 1 এর 6 ভাগ, পৃথিবী থেকে 1 এর 6 ভাগ, মানে পৃথিবীর জি এর মান চাঁদের জি এর, সরি, এটা হচ্ছে পৃথিবীর জি এর মান, চাঁদের জি এর মান কত হবে? 1/6। জি মানে সরি, এই জি হলো 3/6, মানে কি জানি কোনো দিন পরিবর্তন হবে না। মাস অলওয়েজ আনচেঞ্জেবল। ওকে, ভার বা ওজন অলওয়েজ চেঞ্জেবল। ঠিক আছে? অন্যান্য কষ্ট কম হবে, তখন তো ওজনের উপর ডিপেন্ডেন্ট করছে। আমাদের পরিবেশ বায়ু, আমাদের যদি এখানে বায়ু আছে বলে আমি তোমার সঙ্গে কথা বলছি বলে চলে যাচ্ছে, যদি বায়ু শূন্য করে দেওয়া হয় তাহলে কি করে যাবে? আমি এখান থেকে চিল্লে মরে গেলেও তুমি মনে শুনতে পাবে না। আর এই যে আমাদের বাইরে যে জি এর মান আমাদের প্রয়োগ করছে, আমরা জি এর মান তুলতে গেলে কি জি এ সবসময় কোন দিকে কাজ করে? একটা ভালো প্রশ্ন করেছে কিন্তু, ঠিক আছে, কোনদিন ভাবনা চিন্তা করে না এই সব বলছি, এটা আমি বুঝে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, পৃথিবী, হ্যাঁ বলছি, এটা হচ্ছে 8। সবসময় জি কোন দিকে কাজ করে? পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে। তুমি এই হাঁটছো, তিন রকম কাজ করছে। বায়ু তোমাকে চারদিকে স্টেবল করে রেখেছে বায়ু, আর তুমি দাঁড়িয়ে আছো কিসের জন্য? জি কন্টিনিউ অভিকর্ষ ত্বরণ সবসময় কোন দিকে টানছে? পৃথিবীর কেন্দ্রের দিকে টানছে। ফলে কি হচ্ছে? আমি স্টেবল আছি। যদি আমার কি করে দেওয়া বায়ু শূন্যস্থান করে দেওয়া হবে, তখন কি আমি কোন স্টেবল হয়ে থাকবো? তখন জিটাও পরিবর্তন হয়ে যাবে। জি পরিবর্তন হয়ে যাবে মানে কি হবে? আমি ভাসবো, উড়বো, এখান থেকে অনেক কথা বলবো, বুঝতে পারবে না। আমি বারবার বলছি জি এর উপর কিন্তু সব কিছু ডিপেন্ড করে। জি চেঞ্জ হলে সব চেঞ্জ হয়ে যাবে। তেমনি আমি যখন যেটাকে কষ্ট করে তুলছি, জি এটা তো এই যে চেয়ারটাকে তুলছি বা 1 কেজি এটাকে আমি তুলছি কষ্ট করে, আমার কষ্ট হচ্ছে, যেহেতু কি এটাকে কষ্ট করে পৃথিবীর কেন্দ্রের দিকে টানছে, তার বিপক্ষে বা বিরুদ্ধে আমি তখন তুলছি। ঠিক আছে, তাহলে এটা অভিকর্ষ বল হলো। এবার ব্যাপারটা আমি যখন তুলছি, যখন কি হচ্ছে? একটা ফোর্স দিয়ে তুলছি, বল দিয়ে তুলছি, এটা জি এর উপর নির্ভর করে। জি শূন্য করে দিলে আমি তুলতে গেলে কোনো কষ্ট হবে না, বা জি এর মান কমে গেলে আমি আরামসে তুলতে পারছি। কিন্তু ভরটা কিন্তু একই আছে। ব্যাপারটা বোঝা গেল? তখন চাঁদে তুমি এখানে একই ডান তুলতে যে পরিমাণ কষ্ট হচ্ছে, চাঁদে এরকম করে চুল দিয়ে তুলতে হচ্ছে। কেন কি? চাঁদে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান থেকে 1 এর 6 ভাগ কম। মানে এখানে 9.8
9.8/6 হচ্ছে টান, মানে 1.3 সামথিং চার্জ। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তুমি যদি এখানে 1 ফুল লাগাও, ছাদে গিয়ে সেই পরিমাণ পড়ে যেটা পাবে কত ফুল লাগাবে? 6 ফুল লাগাবে। বুঝা গেল? তখন জি এর উপর সব কিছু ডিপেন্ড করে। ব্যাপারটা কিন্তু ভর পরিবর্তন নয়, অপরিবর্তন। এটা মাথায় রাখবে, কিন্তু ভার বা বস্তু সবসময় পরিবর্তন দিয়ে। ঠিক আছে? আর কোনো ডাউট আছে? ডাউট থাকলে বলবেন। এবার কি পড়ালাম? হ্যাঁ, পরিমাণ বা মেজারমেন্ট যখন আমি পড়তে যাব তখন কি করতে হবে? আমার বস্তু সম্পর্কে একটা আইডিয়া করতে হবে। বস্তু কি হলো? বস্তু জিনিসটা কি? বাচ্চারা পড়েছে যে 5 বা 6 এ পড়েছে, যে একটা স্থান দখল করে রাখে, যার একটু ভর আছে, যার কিছু আকার আয়তন আছে, সেটাকে কি বলা হয়? তাই তো? পৃথিবীতে সবকিছু মেজারমেন্ট করা হয়, তাই তো? সবকিছুতে মেজারমেন্ট মানে কি? পরিমাপ করা হয়। পরিমাপ করতে গেলে শুধুমাত্র আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে বললাম আমার 1 কেজি কি, আমার চাল দাও 1, কোনদিন হয়? চাল দাও, আমার চাল দাও 2 কি হয়? তাহলে নিশ্চয়ই ওর পিছনে কিছু একটা জিনিস লাগাতে হবে, তখন দোকানদার বুঝতে হবে এই এত পরিমাণ চাল চাইছে। তাহলে পরিমাপ আমি দাঁড়িপাল্লা দিয়ে করছি, কিন্তু কি আমি কতটা পরিমাণ চাইছি সেটা তো আমার বলতে হবে। সেটাকে বলছি আমার 2, পরিমাপটা কত কি আমি চাইছি, 2 গ্রাম, 2 কেজি, 200 কুইন্টাল, মানে 2 কুইন্টাল কত কি, 2 পাউন্ড, সেই জন্য করে প্রত্যেকটা জিনিসের একটা একক বলা হচ্ছে, রাশি পরিমাপ করার জন্য একটা জিনিস ব্যবহার করা হচ্ছে একক। ঠিক আছে? রাশি 2 প্রকার, একটা স্কেলার রাশি, এটা হচ্ছে ভেক্টর রাশি। রাশিটা কি? রাশি দুটো জিনিস আছে, একটা কি? একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি মানে কি? যে রাশিগুলো শুধুমাত্র মান মানে কি? তুমি সময় কি? তুমি পাঠাতে যে কোনটা আসতে সময় লেগেছে কি বলো? 3 ঘন্টা। তো বলো কোন দিক পাঠাতে যে আসতে সময় লেগেছে তুমি বলে? ঠিক আছে? তুই কত পরিমাণ খেলি রে? হ্যাঁ, তুই বলবো যে আমি 1 কেজি পরিমাণ চাল খেলি, 2 কেজি পরিমাণ, কোন দিকে 2 কেজি বলে? তাহলে দেখবি কিছু কিছু রাশি শুধুমাত্র মান আছে, তারা মানে শুধুমাত্র কি, তারা হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে? লাইনের চ্যাপ্টার প্রথম মান আছে, তারা হচ্ছে স্কেলার রাশি। ভেক্টর রাশি কি? যাদের মান ও দিক দুটোই আছে। তোমাকে যদি বললো যে তুমি একটা গাড়ি নিয়ে এত তুমি বেগে ওই দিকে ঘোরানো চলে যাবে, তাহলে কি একটা গাড়ির একটা গতি আছে? হ্যাঁ কি না? গতিটা কি? বেগটা কি? ভেক্টর রাশি। বেগের সাথে কি হবে? মান প্লাস দিক। তুমি বাইক চালাতে, বাইক কত চালাচ্ছিস, আর কত, ওটা ভুল বলি, কত গতিতে চালাচ্ছিস, তখন যদি বলে 60 তে চালাচ্ছিস, 60 কি? 60 কেজিতে চালাচ্ছিস, 60 কিমি পার আওয়ার, মানে 1 ঘন্টায় 60 কিমি বেগে চালাচ্ছিস, তাই তো?